ওকে, তো দেখো আমাদের নেক্সট যেটা ডিসকাশন, হাউ টু প্রিপেয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ। তো আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন হওয়া দরকার। আমি খালি বলে যাব তোমরা শুনে যাবে, এটা হবে না। আর প্রথমত যেটা আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমাদের মধ্যে কেউ কখনো কোনো ইন্টারভিউ ফেস করেছো? সেন্ট্রাল বা স্টেটের কোনো না কোনো পরীক্ষায় কোনো ইন্টারভিউ ফেস করেছো? একটু হাত তুলবে। আচ্ছা, কল্যাণী। আর আর কেউ অন্য কোনো এক্সচেঞ্জে? বাঁকুড়া। আর মালদা। আচ্ছা, একজন। পূর্ত ভবনে কেউ কোনোদিন কোনো ইন্টারভিউ ফেস করেছো? কেউ করনি? আচ্ছা। শিলিগুড়ি, আসানসোল, আসানসোলে কেউ? ওকে, তাহলে প্রথমেই আমরা যেগুলো একদম কমন কোশ্চেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং সেটা প্রত্যেকটা এক্সচেঞ্জের যে কোনো একজন স্টুডেন্টের সঙ্গে আমি এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এবং বাকিরা জাস্ট শোনো, জাস্ট শোনো সে কি বলছে বা আমি কি বলছি। প্রথম কোশ্চেন হচ্ছে, যেটা প্রত্যেকটা পার্সোনাল ইন্টারভিউ এর একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের সম্পর্কে কিছু বলো। তো এই জিনিসটা আমি তোমাদের প্রথমেই বলে রাখি, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ এর ক্ষেত্রে এই জিনিসটা আগে থেকে প্রিপেয়ার করে যাওয়া দরকার, এক নম্বর। এবং এখানে আমাদের কি কি জিনিস আমাদের হাইলাইট করা দরকার, এটা হচ্ছে তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটি, তোমার মধ্যে এমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এমন কোনো হবি, বা তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যেটা আর পাঁচজন থেকে তোমাকে আলাদা করে ওই পার্টিকুলার পোস্ট বা ওই পার্টিকুলার জবের জন্য। আমি আবার বলছি, এই টেল মি অ্যাবাউট ইয়োর সেলফে তোমাকে সেই পার্টটা বেশি হাইলাইট করা দরকার যেটা তোমাকে আর পাঁচজন থেকে আলাদা করে, এবং ওই পার্টিকুলার পোস্টের জন্য তুমি সুইটেবল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হও। ধরো তুমি ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ দিতে যাচ্ছ। তো ইন কেস অফ ডাব্লিউবিসিএস অফিসার, ইয়ার ডাব্লিউবিসিএস, the important quality that should have, এটা হচ্ছে কি না, লিডারশিপ কোয়ালিটি। তার মানে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা থাকা দরকার। তার মানে তোমার এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা কিনা ওই কোয়ালিটিটাকে এক্সপোজ করছে। আমি বুঝতে পারছি মানে ইন্টারভিউয়ার যে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। তো সিমিলারলি তুমি যদি পিএসসি মিসলেনিয়াসের ইন্টারভিউ দিতে যাও, সেক্ষেত্রে যদি দেখা যায় পিএসসি মিসলেনিয়াসের যে পোস্টগুলো, যেমন বিসিডাব্লিউ আছে, পিএসসি মিসলেনিয়াসের পোস্ট, এবং আরো যেগুলো আছে, যে কোঅপারেটিভ ইন্সপেক্টর আছে, তো সেই সব যে পোস্টগুলোর জন্য, বা ধরো রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, আরআই, তো এই ধরনের যে পোস্টগুলো আমাদের রয়েছে পিএসসি মিসলেনিয়াসের, তো এই পোস্টগুলোর জন্য তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি বা এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা হবিস, এগুলো কিন্তু আমাদের এখানে মেনশন করা দরকার। আর কি এখানে মেনশন করা দরকার, এটা হচ্ছে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন, তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো। আর এখানে কি বলা দরকার, এখানে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্ট্রং পয়েন্ট, একটা উইক পয়েন্ট থাকে। বাট দ্য উইক পয়েন্ট শুড নট বি এক্সপোজড ইন আ ইন্টারভিউ। ইফ দ্যাট ওয়ান ইজ এক্সপোজড, যদি সেটা এক্সপোজড হয়ে যায়, তো দ্যাট উইল বি ট্রাভেলসাম, এটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে। তাহলে তোমার মধ্যে কি কি পজিটিভ দিক আছে, এটা কিন্তু
এই পোর্শনগুলোতে আমাদের হাইলাইট করা দরকার, এবং মোটামুটি মানে 1.5-2 মিনিট বলতে পারবে, 1.5-2 মিনিট বলতে পারবে এমন কিছু জিনিস কিন্তু আমাদের প্রিপেয়ার করে দেওয়া দরকার এই টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আর যেগুলো মানে যেগুলো ধরো তুমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, আর যদি তুমি নন টেকনিক্যাল পরীক্ষার ইন্টারভিউ যাও, তাহলে কিন্তু তুমি তো কমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফে বলবে যে তুমি টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে তোমার। আর অবশ্যই তুমি যদি নন টেকনিক্যালে যাও, তাহলে কিন্তু এই কোশ্চেনটা ওই কথাটা বলার পরেই আসবে যে তুমি কেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে তুমি কেন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে বা নন টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কেন তুমি টেকনিক্যাল কোয়ালিফিকেশনের দিকে বা টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করছো না। বা সিমিলারলি, তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হও, তুমি কেন মাস্টার ডিগ্রি বা পিএইচডি করছো না, বা তুমি কেন কলেজের দিকে অ্যাপ্লাই না করে তুমি কেন অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্লাই করছো, যদি তুমি সেটা করে থাকো। তার মানে তোমার যেটা ইউজুয়াল ওয়ে, তুমি সেখান থেকে কেন ডাইভার্ট হয়ে গেলে, তুমি কেন তোমার ইউজুয়াল পাথে নেই। কারণ তুমি তো নিশ্চয়ই এটা গ্রাজুয়েশন করেছো যখন, সেটা নিশ্চয়ই কোনো কিছু একটা মাথায় রেখে করেছো যে আমি এটা করব, দেন এটা করব। তো সেটা তুমি ইউজুয়াল পাথ থেকে তুমি কেন সরে গেলে। তো দ্যাট ইজ দ্য হট ফেভারিট কোশ্চেন আফটার ইউ মেনশন ইউর ব্যাকগ্রাউন্ড। যদি তুমি এই যে সরে যাও, যে বেশিরভাগ স্টুডেন্ট এটা হয়, মানে এখন যেহেতু জব সিনারিওটা এরকম, তো সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু আসে। তো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফটা কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ এটাই তোমাকে ডিসাইড করে দেবে তোমার বাকি ইন্টারভিউটা কিরকম হবে। কারণ বাকি প্রশ্নগুলো কিন্তু তুমি টেল মি অ্যাবাউট ইয়োরসেলফে কি কি বলছো তার উপর বেস করেই হবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে তুমি যদি কোনো বেফাস কিছু বলে দাও টেল মি অ্যাবাউট ইয়োরসেলফে, বা এমন কিছু বলো যেটা সম্পর্কে তুমি নিজে শিওর নও, তাহলে কিন্তু পরবর্তী কোশ্চেন গুলো যেটা তোমার দিকে আসবে সেটা এমন হবে যেটা তুমি বলতে পারবে, বা বলতে গিয়ে তুমি গুছিয়ে বলতে পারবে, বা তুমি কনফিউজড হয়ে যাবে। তো সেটা কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে কাম্য নয়। আর একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে ইন্টারভিউ এর যেটা মানে কমন জিনিস সেটা সাধারণত হয়ে থাকে, সেটা হচ্ছে যত লেন্দি হয় ইন্টারভিউ, দেন দ্যাট ইজ দ্য পজিটিভ। আর ইন্টারভিউ যত শর্ট টাইমের হয়, সেটা কিন্তু সাধারণত নেগেটিভের দিকে যায়। সবসময় এরকম হয় না, সেটা না সবসময় নেগেটিভ হবে তা নয়, কিন্তু দিস ইজ দ্য কমন ফেনোমেন। So if the interview time is lengthy, then that is positive for you. তো এবার আমি এই একটা কোশ্চেন নিয়ে তোমাদের এক্সচেঞ্জের গুলোর মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জে একজনকে জিজ্ঞেস করব, সে আমাকে তার সম্পর্কে কিছু বলবে। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ এই কোশ্চেনটারই আমাকে আনসার দেবে। শিলিগুড়ি একদম প্রথমে যে বসে আছো তুমি, বলো। বাকিরা শোনো। জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে না যখন কিছু করার নেই, তাহলে শোনা যাচ্ছে না কিছু, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। তোমাদের অ্যাম্পলিফায়ারটা কি অন করা আছে? ওকে, ঠিক আছে, বসো, আমি তো শুনতে পাচ্ছি না তোমার কথা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পূর্ত ভবনের দিকে যাব। পূর্ত ভবনের একদম সামনে যে বসে আছো মিডিলে, সে বলো, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফে তোমার সম্পর্কে কিছু বলো।
গুড আফটারনুন স্যার, হ্যাঁ, আমি শায়রি পাত্র। হুম, আমি মহারানী কাশেশ্বরী কলেজ থেকে এখন বিএ অনার্স করছি। আমার আহ, আমি আমার লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি। আমি মূলত আমার হবিজ বলতে আমি রিসাইটেশন করি এবং রাইটিংও করি। আর আর কিছু? আর আমার মূলত গভর্নমেন্ট জব করার ইচ্ছে এবং এডিটিংয়ে যাওয়ার ইচ্ছে আছে। রাইটিং বা এডিটিং এরকম কিছু নিয়ে যাওয়ার ইচ্ছে আছে গভর্নমেন্ট সেক্টরে। গভর্নমেন্টের কোন সেক্টরে এডিটিং হয়? গভর্নমেন্টের কোন সেক্টরে এডিটিং বা রাইটিং নিয়ে কাজ করা হয়? আচ্ছা, তুমি কিসে গ্রাজুয়েশন পাস করেছো বললে? গ্র্যাজুয়েশন হয়নি, এইচএস পাস। আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, গ্র্যাজুয়েশন করছি কিসে? বেঙ্গলি অনার্সে। আচ্ছা, তো এবার দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যেটা বললে সেটা তো একটু তোমার লেন্দি করতে হবে, এটা আমি বললাম। আর একটু বেশি ইনফরমেশন দরকার, মানে আমি তোমার সম্বন্ধে শুনতে চাইছি কিন্তু তোমার কাছে কোনো ডেটা নেই, সেটা যেন না হয়। মানে তুমি বলতে চাইছো, আমি শুনলাম, নিয়ে অন্য কোশ্চেনে চলে গেলাম, দ্যাট ইজ ওকে। কিন্তু আমি শুনতে চাইছি কিন্তু তোমার কিছু বলার নেই, এটা যেন না হয়। তো তোমার সম্পর্কে নিজেকে তাহলে ইভালুয়েট করতে হবে আমাদের। শুধুমাত্র তুমি গ্রাজুয়েশন করছো বা হায়ার সেকেন্ডারি করেছো বা তোমার হবিজ রাইটিং, রিসাইটেশন, দ্যাটস অল, এটা কিন্তু কারোর সম্পর্কে কিছু হয় না। তোমার কিছু নিশ্চয়ই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। আর বি কেয়ারফুল। এই যে হবি, ধরো আমি, ও যেটা বললো যে কি নাম বললে, শায়রি পাত্র বললে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শায়রি যেটা বললো সেটা হচ্ছে হবি হচ্ছে রিসাইটেশন বা রাইটিং যেটা বলছে। তো সেখান থেকে কিন্তু নেক্সট যেটা কোশ্চেন আসবে এবং সাধারণত হয় সেটা হচ্ছে যে এই যে তুমি রিসাইটেশন করেছো, তুমি কোন লেখকের কবিতা পড়তে ভালোবাসো, বা এই যে তুমি রাইটিং বা লিখতে ভালোবাসো, তো তুমি সেটা কি বিষয়, কি নিয়ে তুমি সেটা লিখতে ভালোবাসো, কি নিয়ে লিখতে ভালোবাসো? আমি মূলত আহ, বর্তমান সমাজকে নিয়ে লিখতে ভালোবাসি। মানে মূলত মেইনলি আমার টপিকগুলো হয় নারীদের ওপর বেস করে, এই বিষয়ের উপর আমি লিখি। এছাড়াও বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি লেখার মাধ্যমে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট উম্যান এম্পাওয়ারমেন্ট? উমেন এম্পাওয়ারমেন্টের আমার ব্যক্তিগত ভাবনা হচ্ছে যে সবার আগে মেয়েদেরকে নির্ভরশীল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আহ, শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে আহ, কোনোভাবেই জীবনে এগোনো যাবে না। আর তার সাথে সাথে নিজেদের নিজেদের প্রতি সচেতন হতে হবে, যেমন ক্যারাটে বা জুডো এইসব নিয়ে একটু আহ, এইসব শিখলে মানে এখনের বর্তমান পরিস্থিতি, এইসব যদি মেয়েরা না জানে ইন ফিউচার অনেক বিভিন্ন ঘটনাই আমরা নিউজ পেপারে বা টিভি চ্যানেলে দেখতে পাই। সেই কারণে এইসব নিয়ে থাকাটা খুব দরকার, এইসব জানাটা খুব দরকার। তো তুমি এই যে লেখালেখি করতে ভালোবাসো, তো তোমার তো নিউজ পোর্টালে কাজ করা উচিত, রিপোর্টিং যে রিপোর্টার হওয়া উচিত, বা ওই মাস কমিউনিকেশনে কাজ করা দরকার, মানে কাজ করা উচিত, সেটা আমার মনে হয় তোমার ক্ষেত্রে বেশি ভালো হবে। তা তুমি কেন গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছো? কারণ যে লেখালেখি করতে ভালোবাসে বা যে যে কোনো জিনিস নিয়ে ক্রিটিসিজম, যে কোনো জিনিস নিয়ে সমালোচনা বা যুক্তি তর্ক করতে ভালোবাসে, তো
তার পক্ষে সুইটেবল জব হচ্ছে মাস কমিউনিকেশন, মাস কম। সেখানে সেখানে কিন্তু সে অনেক বেশি এক্সপোজার পাবে। তো তুমি গভর্নমেন্ট জবে কেন করতে চাচ্ছ, তুমি চাইছো কেন? মানে মাস হ্যাঁ, ওই জার্নালিস্ট বা ওসব নিয়ে হওয়ার হয়তো সুযোগ রয়েছে, কিন্তু গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব করতে ভালো লাগে বা আহ, সেখানে তুমি তো এই লেখালেখির সুযোগ পাবে না। তুমি যে জিনিসটা বলতে চাইছো সেটা কিন্তু তুমি কোনো গভর্নমেন্ট জবেই পাবে না। তো জব স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তুমি পাবে না। তাহলে তুমি কেন করতে চাইছো? মানে গভর্নমেন্ট জবে যদি হয়তো ডাইরেক্ট এডিটিং বা এরকম রাইটিং এর হয়তো কিছু থাকবে না, কিন্তু এটার আশেপাশে যদি কিছু থাকে বা এরকম কিছু একটা। আচ্ছা, আমি বলে দিই, এটা দেখো, ওর সঙ্গে এই যে কথা যেটা কমিউনিকেশন হলো, যেটাতে সমস্যা এটাই, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল অ্যান্ড মোর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি কি করতে চাইছো সেটা বিষয়ে তোমার কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার। আর তুমি যদি নিজেই কনফিউজ হও যে তুমি লাইফে কি করতে চাও, সেটা কিন্তু সমস্যার বিষয়। তার মানে তোমার যে কোয়ালিটি আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তুমি যদি কোনো জিনিস করো, দ্যাট ইজ ওকে। আদারওয়াইজ তুমি যদি সুইচ ওভার করতে চাও, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু সেটার যখনই কোনো ক্রস কোশ্চেন আসবে, সেটা সম্পর্কেও কিন্তু তোমাদের সেই কোশ্চেনটার আনসারটা প্রপারলি জানা দরকার, যে তুমি কেন সরকারি চাকরি করতে চাইছো। তুমি যে আনসার দিলে, দ্যাট ইজ বেসিক্যালি নট ওকে। তার কারণ হচ্ছে গভর্নমেন্টে তোমার এডিটিং এর চাকরি নেই, মানে দ্যাট ইজ এই টাইপের জিনিসটা এক্সপোজারটা নেই, কিন্তু গভর্নমেন্ট জব লোকে করতে যায় তার একটাই সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দিস ইজ দ্য মোর সিকিউর। সিকিউরিটি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ইস্যু ইন কেস অফ গভর্নমেন্ট জব, আদার দেন জব স্যাটিসফ্যাকশন, জব সিকিউরিটি, তাই না? সেটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট, যেটা তুমি বললে না, মেনশন করোনি। ওকে, আমি আরেকজনের কাছে যাবো এবার, কল্যাণী। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরকম ভাবে তোমার কিন্তু, আমি আবারও বলছি, এই যে আমি কোশ্চেনটা বললাম, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু নিজেদের ভাবার প্রয়োজন আছে, এবং তুমি যেগুলো বলবে তার উপর বেস করে কিন্তু তোমার কোশ্চেন আসবে, মানে পরবর্তী কোশ্চেনটা হবে। ওই জন্য তোমাকে এমন কিছু বলতে হবে যেটা সম্পর্কে তুমি পুরো জানো। যেমন ধরো হবি, এটা খুব ক্রুশিয়াল জিনিস। তুমি ধরো এমন কিছু একটা হবি বলবো, বললে যে তুমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসো, তোমার কোশ্চেন যদি এখন হয় যে ক্রিকেট বলের ওজন কত, তো তোমার সেটা জানা দরকার। তুমি সেটা না জানো তাহলে কিন্তু সমস্যা। কারণ হবি মিনস প্যাশন। তো কারোর হবি যদি ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়, তাহলে এটা কিন্তু, বা যদি কুকিং কারোর হবি হয়, তাহলে এটা কিন্তু, তাহলে আমাকে ভেবে নিতে হবে যে সে মোটামুটি সেই জিনিসটা সম্পর্কে সচেতন। তুমি একটা কিছু বলে দিলে আমার হবি এটা, সেটা হয়তো তুমি জানোই না সেটা কি, এটা কিন্তু হবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটুখানি মাথায় রাখাটা দরকার। কল্যাণীতে যে বলছিলে ইন্টারভিউ একবার ফেস করেছো, তাকেই জিজ্ঞেস করতে চাই, সে কি আছো? হ্যাঁ, স্যার বলছি, সে নেই, সে চলে গেছে, আচ্ছা যে হাত তুলেছিল। আচ্ছা। বাঁকুড়াতে যে ফেস করেছিলে ইন্টারভিউ, তাকে? ওকে। হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যার, বলছি কোনো কোশ্চেন করা যাবে স্যার? হ্যালো, হ্যাঁ, বলো বলো, শুনছি। বলছি আমি 2012 সালে টেট পাস করেছিলাম, তো এখন কি তার কোনো মানে আমি কোনো ভ্যালু পেতে পারি? কি পেতে পারো? মানে কোনো ভ্যালু, এখন কোনো পরীক্ষা নিয়োগ যদি হয়, তাহলে আমি সেখানে কি কোনো অ্যাপ্লাই করতে পারি? কেন করতে পারো না? তুমি না, সমস্ত দু হাজার পরীক্ষাতেই বারো অ্যাপ্লাই করতে পারো। বারোতে টেট পাস করেছিলাম তো। না, সেটা তো অনলি ফর
টেট হ্যাঁ হ্যাঁ, তুমি ওই জন্য আমি জিজ্ঞেস করছি যে ওটা তো তখন বলা হয়েছিল যে 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, 3বার সুযোগ পাবো আমি। তো তারপরে তো 3বার হয়নি, তো আমি কি এখন কোনোভাবে সুযোগ পেতে সেটা পারি? যখন না, সেটা যখন নোটিফিকেশন আবার বেরোবে, সেখানে হ্যাঁ। নোটিফিকেশন যেটা লেখা থাকবে সেই অনুযায়ী হবে। সেখানে যদি দেখা যায় যে 2012 টেটে যারা পাস করে তারা দেখা যায় এলিজিবল, দেন ইউ আর এলিজিবল। আচ্ছা আমি যেটা বলো, কিছুদিন আগে যে 14 শোনা যাচ্ছে না, আবার বলো বলো। যারা 14 সালে টেট পাস করেছিলেন, হ্যাঁ হ্যাঁ তাদের জন্য একটা ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে আবার কেসও হয়েছিল। হ্যাঁ, সেটা মনে হয় পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি। যদি দেখা যায় যে 2012 ক্ষেত্রে সেটা যদি বলে থাকে, মানে নোটিফিকেশন লেখা থাকে, উল্লেখ থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে শুধুমাত্র টেট নয়, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর অল গভর্নমেন্ট জব ইনক্লুডিং স্টেট অ্যান্ড সেন্ট্রাল। আমি সমস্ত ক্ষেত্রে কথা বলছি, দ্যাট ইজ মানে কমন ফর অল দ্য এক্সামিনেশন। ঠিক আছে? আচ্ছা বাঁকুড়া, তুমি এই কোশ্চেনটা একটু আনসার বলো। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার আমার নাম সুমন কুন্ডু। আমি বেসিক্যালি ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ করতে পছন্দ করতাম, সেজন্য ল্যাব অ্যাটেন্ডেন্ট বা গ্রুপ ডি পোস্টের ইন্টারভিউ অনেক কলেজে ইউনিভার্সিটিতে দিয়েছি, এবং বর্তমানে আমি একটা কাজ ছেড়ে দিয়েছি। কন্ট্রাকচুয়ালের কাজ করতাম ডেভেলপার মডেল রেসিডেন্সিয়াল স্কুলে, নন টিচিং স্টাফ হিসেবে। আমার শিক্ষাগত যোগ্যতা এইচএস প্লাস ডিএলএড। আমি বাঁকুড়াতে থাকি। দ্যাটস অল। কি কি পরীক্ষার জন্য অ্যাপিয়ার করেছো, করতে চাও? প্রাইমারি টিচার হওয়ার জন্য, নতুবা কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর কাজ করেছি। আচ্ছা ওকে। মালদাতে একজন হাত তুলেছিল, তাকে জিজ্ঞেস করতে চাই এই কোশ্চেনটার আনসার। সে কি আছো? আছি। হ্যাঁ বলো। আমার নাম পিনাকি সরকার। 2016 সালে গ্রাজুয়েশন পাস করেছি। আর আমার হবি হচ্ছে ক্রিকেট খেলতে ভালো লাগে আর গান শুনি। আর পাশাপাশি আরো অন্যান্য অ্যাক্টিভিটি ক্রিকেটের মধ্যে। আর ওকে, লাস্ট আমি একজন আসানসোলের যে একদম সামনে বসে আছে তার কাছে শুনতে চাই এই কোশ্চেনটার আনসার। তোমার কি মনে হয়? আসানসোলে যে সামনে বসে আছে, শোনা যাচ্ছে না আওয়াজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। मेरा नाम अनीता कुमारी है, मैं आसनसोल की रहने वाली हूँ। मेरा क्वालिफिकेशन ग्रेजुएशन इसी ईयर कंप्लीट किया सर, और माय हॉबीज स्टडी बुक्स स्टडी। हॉबीज सॉरी सर हिंदी बुक स्टडी। एनी मोर, एनीथिंग मोर? হ্যাঁ স্যার আমি বিক্রম ব্যানার্জি আসানসোল থেকে আছি। আমি রিসেন্ট গ্রাজুয়েশন পাস করেছি 2019 বিধানচন্দ্র কলেজ থেকে। আর আমার হবিস বলতে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আর রিসেন্ট আমি বই পড়তে আমার ভালো লাগে স্যার। তো আমার এই দুটোর মধ্যে এখন মেইনলি হবিস আছে। তো আমি এখন আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন চালিয়ে যাচ্ছি। তো
তো জানি না সার্টেনিটি নেই কতটা পাবো না পাবো, তো সেজন্য চালিয়ে আছি, প্রিপারিং করে যাচ্ছি। কি বই পড়তে ভালোবাসো? বই পড়তে বলছি স্যার, এখন তো মানে আলাদা আলাদা বই তো আমার কাছে নেই, তো মানে নতুন কালেকশন বই স্যার, তো মানে ইন্টারনেট পরিবারের যে বইগুলো গল্প বই সেগুলো পড়তে ভালোবাসি আর কি। গ্রাজুয়েশন কিসে পাশ করেছে বললে জানো? গ্র্যাজুয়েশন স্যার আমি অ্যাকাউন্টিং অনার্স করছি। বিকম, বিকম অনার্স, তাই তো? বিকম। সবার কাছ থেকে আমি মোটামুটি শুনলাম, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, যেটা তোমরা যেগুলো বলছো কিছুটা আনঅর্গানাইজড। দু তিনটে জিনিস তোমাদের আমি লিখে দিচ্ছি, এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ স্যার, দু তিনটে মানে টিপস যদি দেন তো মানে এরকম কোশ্চেন কি করে ট্যাকল করা যাবে সেটা ভালো হতে পারে। শুনতে পেলাম না, একটু জোরে বলো। মানে স্যার এইরকম যদি টেল মি সামথিং অ্যাবাউট ইউর, যদি কোনো কোশ্চেন আসে হ্যাঁ, ইন্টারভিউতে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, মানে একটা মানে একটা সেরকম অ্যানসার মানে কি রকম পয়েন্ট হওয়া দরকার সেটা যদি বলে দেন তাহলে ভালো। হ্যাঁ, আমি সেজন্যই বলছি, আমি আজকের দিন যেটা করছি সেটা হচ্ছে, আজকের দিনে তোমাদের আমি কোশ্চেন গুলো বলে দিচ্ছি, তোমরা আগে একটু ভেবে নাও, তারপর এর যে সুইটেবল আনসার গুলো আমি নেক্সট দিন বলে দেবো, কারণ ঠিক আছে। তোমাদের একটুখানি ভাবা দরকার। তো আমি আছে কিছু কোশ্চেন গুলো বলছি, এই কোশ্চেন গুলো তোমরা আগে একটু নিজেরা ভেবে নিও বাড়িতে, দেন উই উইল ডিসকাস যে কি করে কি বললে আমাদের সুবিধা হবে। আমি দুটো জিনিস তোমাদের বলে দিই, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে জেনারেল লাইনে যাও তাহলে তার ক্লারিফিকেশন জানা দরকার, যদি তুমি জেনারেল লাইন থেকে ইঞ্জিনিয়ারিং এ যাও তাহলেও তার ক্লারিফিকেশন জানা দরকার, যদি তুমি জেনারেল লাইনে পড়াশোনা করে যদি তুমি আবার অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাও, বা টেকনিক্যাল থেকে অ্যাডমিনিস্ট্রেশন, তারও ক্লারিফিকেশন তোমাদের, এগুলো কিন্তু খুব পরিষ্কার জানা দরকার, মানে এর আনসার গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার থাকা দরকার। আর এখানে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ তো আমাদের জানা দরকার, তার সঙ্গে যেটা আমাদের জানা দরকার, মানে এর মধ্যে যেটা আমাদের ইনক্লুড করা দরকার সেটা হচ্ছে হবি, মানে এগুলো, এই পয়েন্টগুলো যেন আমাদের টেল মি অ্যাবাউট ইয়োরসেলফে থাকে। হবি, 2 নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, দেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আর সব সময় একটা জিনিস মনে রাখবে, তুমি যে জায়গা থেকে বিলংস করো, মানে ধরো তুমি বর্ধমান থেকে এসছো বা তুমি আসানসোল থেকে এসছো, তোমার এরিয়া সম্পর্কে তোমার কিন্তু একটা সম্যক ধারণা থাকা দরকার, মানে তার জিওগ্রাফিক্যাল এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। মানে তুমি যদি মুর্শিদাবাদ থেকে আসো তাহলে মুর্শিদাবাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তুমি যদি শিলিগুড়ি থেকে আসো তাহলে তার জিওগ্রাফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল লোকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তোমার যে এরিয়া সেই এরিয়া সম্পর্কে কিন্তু একটা আমাদের আইডিয়া থাকা দরকার। আর কি দেওয়া দরকার, নেক্সট কোশ্চেন, তোমার স্ট্রং পয়েন্ট অ্যান্ড উইক পয়েন্ট, সেটা জানা দরকার। আর কি জানা দরকার, যে তুমি কেন এই চাকরিটা করতে চাইছো, তুমি যে ব্যাকগ্রাউন্ডই হও না কেন, তুমি কেন এই চাকরিটা বা এই পোস্টটার জন্য তুমি কেন অ্যাপ্লাই করেছো, তার মানে ওই চাকরিটা সম্পর্কে তোমার কিন্তু আইডিয়া থাকা দরকার। তুমি 5 বছর পরে বা 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, হোয়াট ইজ ইউর ফিউচার এম। এই যে কেউ যদি বলে যে আমার বই পড়া খুব, এটা একটা আমার হবি, বুক রিডিং ইজ আ হবি, তোমার নেক্সট প্রশ্ন হতে পারে যে তুমি রিসেন্টলি কোন বই পড়েছো, এবং সেই বই সম্পর্কে তোমার কিন্তু কোশ্চেন হবে। এবং তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছো সেই ব্যাকগ্রাউন্ড, ধরো তুমি বাংলা অনার্স বা ইংলিশ অনার্স বা হিস্ট্রি অনার্স, তাহলে কিন্তু সেই সাবজেক্টটার সম্পর্কে বেসিক নলেজ, খুব হাইফাই নলেজ দরকার নেই, বেসিক নলেজ অফ ইউর গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট, সেটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার। সেখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। কেন, তুমি তোমার নিজের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সম্পর্কে যদি না জানো, সেই সাবজেক্ট সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে,
That means you are not serious about your educational background. তো এইগুলো কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা ইন্টারভিউ ফেস করার আগে মাথায় রাখা দরকার। আরেকটা একদম লাস্ট যে পয়েন্টটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই যে সময়টুকু তুমি ইন্টারভিউ ফেস করছো, সেই সময়টা তোমাকে খুব কুল অ্যান্ড কাম থাকা দরকার। এবং তোমাকে যে কোশ্চেন করা হচ্ছে, তুমি যে আনসার করছো, এই আনসার করাটাও কিন্তু একটা, কি বলবো, এটাও কিন্তু একটা আর্ট। তার মানে তুমি যে কথা বলছো, এই থ্রোয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার কথা বলার ধরনটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ দ্যাট রিফ্লেক্ট ইয়োর পার্সোনালিটি। তুমি কিভাবে কথা বলছো, তুমি অ্যারোগেন্ট কিনা। দেখবে অনেক সময় এটা হয়, তোমাকে কোনো কোশ্চেন করলো, তুমি পারলে না, এগেইন তোমাকে আরেকটা কোশ্চেন করলো, তুমি আবার পারলে না। তখন কি হয় দেখবে, বেশিরভাগ যা হয়, তুমি খুব অ্যারোগেন্ট হয়ে পড়ো, তোমার মধ্যে অ্যারোগেন্সি প্রকাশ পায়। সেটা কিন্তু করা যাবে না। তার মানে দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইড। আর যে প্রশ্ন করছে সবসময় তার দিকে তাকিয়ে প্রশ্ন আনসার করতে হয়। তো আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি প্রশ্ন করছি, তুমি আমার পাশের জনের দিকে তাকিয়ে আনসার দিচ্ছ, এটা কিন্তু ঠিক। আর ইন্টারভিউয়ার যে ভাষায় প্রশ্ন করবে, আনসারটাও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে হবে। ইন্টারভিউয়ার যে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করবে, তা আনসার শুড বি অফ সেম ল্যাঙ্গুয়েজ। আমি বাংলায় প্রশ্ন করে, তোমার আনসার বাংলায় হওয়া উচিত। আমি ইংলিশে করে, আর তোমার আনসার ইংলিশে করা উচিত। যদি দেখা যায় যে তুমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইছো, মানে ইউ আর নট comfortable with that language, then you have to ask to change the language. এই কিছু ক্রাইটেরিয়া, যেগুলো কিন্তু আমাদের ইন্টারভিউ রুমে মেনটেন করা দরকার, যাতে কি হয়, আমাদের সাকসেস রেটটা কিন্তু বেড়ে যায়। তো এই কটা জিনিস তোমরা আপাতত আজকে মাথায় রাখো, এবং বাড়িতে গিয়ে জিনিসগুলো একটুখানি দেখো কত ভালোভাবে এই কোশ্চেনগুলোর আনসার রেডি করা, যাতে কোনো আনসারের মধ্যে কোনো লুপ হোল না থাকে। কারণ ওই যে লুপ হোল গুলো থাকবে, সেখান থেকে কিন্তু পরবর্তী কোশ্চেনটা এমন আসবে যেটা তুমি আনসার করতে পারবে। তো দ্য আনসার শুড বি ভেরি কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট। এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখবে। যদি তোমাদের নিজস্ব কোনো কোশ্চেন থাকে, আমাকে করতে পারো। তোমাদের নিজের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, করতে পারো আমার। আদারওয়াইজ আজকে সেশন আমরা এখানেই শেষ করব। তোমাদের কারোর কোনো কোশ্চেন, কোনো কোয়ারি? কারোর কিছু কোশ্চেন, কোনো কোয়ারি? কোনো এক্সচেঞ্জে বলো, কল্যাণী। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি বললেন না ডিসক্রাইব ইউর লোকেশন, ওই জিওগ্রাফিক্যাল এন্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ওটা মানে কিরকম ভাবে বলবো? মানে ধরো তুমি কোথা থেকে, তুমি কল্যাণী থাকো তো? না না, আমি পূর্ত ভবন থেকে বলছি, আমি বিধাননগর থাকি। ও আচ্ছা, পূর্ত ভবন। হ্যাঁ হ্যাঁ। তো তুমি কলকাতা থাকো, তার মানে কলকাতার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কলকাতার যে ভৌগোলিক অবস্থান, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটা তোমাকে মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে। মানে বলার সময় কিভাবে বলবো? কলকাতা তোমার কত ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে আছে, কলকাতা তোমার হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেইগুলো তো জেনে নিতে হবে। এগুলো নেট ঘাটলেই তুমি পাবে। আচ্ছা। এনি মোর কোয়ারি? বলো কল্যাণী, বলো। আসানসোল থেকে বলছি স্যার। বলো বলো। হ্যাঁ স্যার, আমি একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। যে আমার গ্র্যাজুয়েশন মানে সার্টিফিকেট, আমার ডিগ্রি সার্টিফিকেট পাইনি, বুঝলেন? হ্যাঁ।
তো আমি ফাইনাল মার্কশিট এখন পর্যন্ত পেয়ে গেছি, তো আমি ওটা শো করতে পারি, তো মানে কোনো প্রবলেম হবে না তো? ফাইনাল মার্কশিট আমি পেয়ে গেছি। ফাইনাল সার্টিফিকেট যদি নাও পাও, দেখবে বেশিরভাগ পরীক্ষাতে যেটা হয় সেটা যে প্রভিশনাল সার্টিফিকেটে তোমার তো ফাইনাল মার্কস লেখাই থাকে, তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। এবং নোটিফিকেশনে দেখবে পরিষ্কার লেখা থাকে যে কোনো কোনো পরীক্ষায় দেখবে লেখা থাকে যে অ্যাপিয়ারিং যারা ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারে। মানে কোনো কোনো পরীক্ষা লেখা থাকে, যেখানে লেখা থাকে না সেখানে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। বাট এই যে সার্টিফিকেট তুমি পাওনি, তুমি প্রভিশনাল সার্টিফিকেট তো পেয়ে গেছো, বা প্রভিশনাল সার্টিফিকেট না পেলে সেটা তুলে নেবে, তো দ্যাট ইজ ওকে, এটা দিয়েই কিন্তু হয়ে যায়। প্রভিশনালটা যেটা স্যার মানে ইউনিভার্সিটি থেকে যেটা পাওয়া যায় ওটাই তো সাফিশিয়েন্ট থাকে না স্যার? হ্যাঁ, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমার হয়ে যায়। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে যাও, তোমাকে যে প্রভিশনাল সার্টিফিকেটটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে, যদি ফাইনাল সার্টিফিকেট তো অনেক কিছুদিন পরে আসে, প্রভিশনাল দিয়ে কিন্তু তুমি, এবার সেটা লাগে কখন, যখন তুমি পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন লাগে। তো এটা তো এখনই লাগবে না। আমি পাস করেছিলাম বুঝলেন তো স্যার, এখন 2014 হয়ে গেছে, এখন পর্যন্ত সার্টিফিকেটটা পাইনি, এখন খালি ফাইনাল মার্কশিটটাই আছে। কোনো অসুবিধা নেই, তাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারি? বলো বলো বলো। হ্যালো, বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি ওই এটা আউট কোশ্চেন আর কি আমার জানার, এনটিপিসি এক্সাম চলছে, স্টার্ট হয়েছে স্যার। হ্যাঁ এনটিপিসি বলো। এনটিপিসি এক্সাম রয়েছে তো? হ্যাঁ স্টার্ট হয়েছে, গত পরশুদিন থেকে স্টার্ট হয়েছে আর কি স্যার। তো আমার এখন আমার সম্ভবত জানুয়ারিতে পড়বে। আচ্ছা, তো কোন সাবজেক্টের উপর বেসিক্যালি জোর দেবো স্যার, এটা একটু জানার ছিল। এনটিপিসি ক্ষেত্রে যেটা মানে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যদি তুমি বলো, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে শুধুমাত্র যে অ্যারিথমেটিক পোরশন গুলো, মানে পাটিগণিত নরমাল যে আমরা অ্যারিথমেটিক পোরশন গুলো করেছি, টাইম এন্ড ডিসটেন্স, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট এন্ড লস, পার্সেন্টেজ, হ্যাঁ, এই যে তোমার অ্যারিথমেটিক পোরশন গুলো একটু ভালো করে দেখে নেবে। বেসিক অ্যারিথমেটিক, মানে খুব হাইফাই কোশ্চেন কিন্তু এনটিপিসি মানে রেলের কোর্স পরীক্ষায় খুব কিন্তু কঠিন কোশ্চেন আসে না। তো আমাদের একদম বেসিক ম্যাথ করে যেতে হবে স্যার। মানে আমি অনলি আরএস আগরওয়ালটা ফলো করছি, তো আর কিছু তো লাগবে? আমি তোমাকে বলবো আর এস আগরওয়াল তো অনেক মোটা বই, অনেক কিছু আছে। তুমি এনটিপিসি যদি তুমি অ্যাপ্লাই মানে পরীক্ষা ভালো করে দিতে চাও, অত তুমি সময় পাবে না এই মুহূর্তে। তুমি শুধুমাত্র যে ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে না লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের, সেই ভিডিওটুকু তুমি যদি গো থ্রু করে যাও, তুমি সমস্ত কোশ্চেনে অ্যাপ্লাই আনসার করতে পারবে ইজিলি। কারণ ওখানে যে টাইপগুলো করে দেওয়া আছে ওই টাইপের বাইরে এনটিপিসি বা এই সমস্ত যে সমতুল যে পরীক্ষাগুলোতে ওই টাইপের বাইরে সাধারণত আসে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই ভিডিওগুলো তোমরা যদি, আমি সবাইকেই বলছি যে ভিডিওগুলো আছে ম্যাথামেটিক্স এর কথা আমি বলতে পারি, সেই ভিডিওগুলো তোমরা যদি টপিক ওয়াইজ গো থ্রু করো, তোমরা কিন্তু বহু পরীক্ষাতে বহু ম্যাথামেটিক্স এর কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, কোনো সমস্যা কিছু হবে। আর কারো কোনো কোয়ারি? কোনো এক্সচেঞ্জে আর কারো কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকলে একটু হাত তুলো। স্যার হ্যাঁ বলবো? বলো। স্যার আমরা সাধারণত যে যে কোয়ালিফিকেশন থাকে আমাদের, আমি হয়তো এইচএস পাস, কিন্তু আমরা তার বিলো কোয়ালিফিকেশনে কাজ করতে চাই। ক্লাস 8 পাশে হয়তো গ্রুপ বি এর কাজ, কিংবা মাধ্যমিক পাশে ক্লারিক্যাল কাজ, এগুলো সবসময় তো আমাদের একেবারে এই বিষয়ে যোগ্য সেরকম ভাবেও তো আমরা হই না। বিশেষ করে কাজটা আমাদেরকে করতে হয় আর্থিক অবস্থাটা লক্ষ্য করে। আর্থিক অবস্থা সেটা কি কোনোদিন কোনো পয়েন্ট করতে পারে? আমরা অর্থের জন্য তো সাধারণত কাজ একটা দেখি। তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যেটা, ধরো তুমি যদি গ্র্যাজুয়েট হও বা পোস্ট গ্র্যাজুয়েট হও, এবার তুমি যদি দেখা যায় তুমি গ্রুপ সি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো বা গ্রুপ ডি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো, দ্যাট মিনস ইউ আর ওভার কোয়ালিফাইড অ্যান্ড ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য বিলো কোয়ালিফাইড লেভেল পোস্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য জব সিনারিও। এখন জব সিনারিও এরকমই যে দেখা যায় যে অনেক হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট আছে যারা বিলো মানে কোয়ালিফিকেশনের পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকে। তো সেক্ষেত্রে যেটা
ব্যাপার সেটা হচ্ছে তুমি যেহেতু যদি তুমি গ্রাজুয়েট হও আর কি, তা তুমি যদি মাধ্যমিক লেভেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কারণ তুমি মাধ্যমিক তো পাস করেছো। তুমি হায়ার সেকেন্ডারি তো অ্যাপ্লাই করতে পারবে, তুমি গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবে। So if you are highly qualified, then you can apply for lower level post, also the high level post simultaneously. সেটা কোনো এরকম ব্যাপার নয় যে সেটা কোনো নেগেটিভ বা পজিটিভ সাইড, সেটা দিস ইজ দ্য জব সিনারিও টুডে। এখন সবাই মোটামুটি এরকমই আমরা দেখে থাকি, এটা প্যাটার্ন। থ্যাংক ইউ। আর কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট, কোনো কোয়ারি? হ্যালো স্যার, আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলো। প্রাইভেটে ক্লাস হবে? হ্যাঁ, সেটার ব্যাপারে একটু পরে আমাদের স্যার বলবেন। হ্যাঁ, তোমরা একটুখানি বসো, আরো কিছু বক্তব্য স্যার আছেন, উনি বলবেন। তোমাদের এই জব রিলেটেড আর কোনো কোয়ারি কিছু আছে কারোর? হ্যাঁ স্যার, বলো। আমরা সাধারণত যখন নতুন কাজে ঢুকি, আমরা পরিস্থিতিটা কাজটা বুঝতে পারি না, বা অন্য সমস্ত যারা সহকর্মী থাকেন তারা একটু বেশি বেশি কাজ বলেন, মানে এটা করবো ওটা করবো, এমনকি তার দায়িত্ব সামলে না। সেক্ষেত্রে কি প্রথম থেকে তো আমরা স্ট্রিক্ট হই না, এবং স্ট্রিক্ট হওয়া যায়ও না। সেক্ষেত্রে আবার মানে আমাদের ভিতরে ইন্টারেস্ট থাকে যে আমরা আরো খুব বেশি পরিমাণে হাই ইনকাম করতে পারি, নতুবা কোয়ালিফিকেশন বাড়ানোর একটা আমাদের টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট করা যায় বা ম্যানেজ করা যায়? না, এটা তো জব রিলেটেড কোনো কোশ্চেন হলো না। যাই হোক, তো এই কোশ্চেনটার আনসার এটাই হবে, সেটা হচ্ছে দেখো, তুমি যতই হাইলি কোয়ালিফাইড হও না কেন, মানে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যেটাই করো না কেন, তোমার তো নিজস্ব একটা গোল থাকা দরকার যে তুমি নিজে ভবিষ্যতে কি করতে চাও। তো তোমার যে পড়াশোনাটা সেটা কিন্তু সেই রিলেটেড হওয়া দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যে কাজ এখন করতে বা ভবিষ্যতে করবে সেটাও কিন্তু আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা তার উপর নির্ভর করে হওয়া দরকার। তুমি যেটা ভেবে রেখেছো তুমি ভবিষ্যতে করবে, তোমার পুরো জিনিসটাই মানে তোমার পুরো প্ল্যানিংটাই কিন্তু অ্যাকর্ডিংলি সেটা অনুযায়ী হওয়া দরকার। তো আমাদের মানে পুরো লাইফটাই কিন্তু একটা মানে চক আউট, প্রিভিয়াসলি চক আউট হওয়া দরকার, না হলে কি হয় একটা সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, কি কাজ করবো সেটা কি লিখিত ভাবে জেনে নেওয়াটা কি জরুরি? গভর্নমেন্ট জবে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর গভর্নমেন্ট জব। তুমি যেগুলো বলছো দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর প্রাইভেট সিনারিও, প্রাইভেট জব। তো যে কোনো জায়গাতে তো জবের তোমার একটা করে প্রফর্মা থাকে, তার নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর প্রাইভেট। স্যার আমি কন্ট্রাকচুয়ালি 90 থেকে কাজে ঢুকেছি, কিন্তু আমাকে কোনো কাজের কিন্তু নিয়ম বলেনি বা টাইম বলেনি। সেটা কন্ট্রাকচুয়ালি ছিলাম এবং দিন রাতে আমাকে কাজ করতে হবে। সে অবস্থাতে যদি আবার একটা কাজ করতে যাই, কাজ করবো, কিরকম ভাবে থাকা উচিত? ইন কেস অফ গভর্নমেন্ট জব, যদি তুমি কন্ট্রাকচুয়াল পোস্টে থাকো, তো সেই কন্ট্রাকচুয়াল পোস্টের নিজস্ব একটা কন্ট্রাক্টের তার নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। দ্যাট ইজ নট অ্যাট পার উইথ দ্য পার্মানেন্ট পোস্ট। পার্মানেন্ট পোস্টে ক্ষেত্রে তোমার যা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তার সঙ্গে কিন্তু ওটা চেঞ্জ, পুরোপুরি ডিফারেন্ট। তো সেক্ষেত্রে তুমি যেখানে কন্ট্রাকচুয়াল পোস্টে তার নিজস্ব দেখবে তোমার বন্ডে সই করিয়ে নিয়েছে বা কোনো একটা কিছুতে তার যেগুলো তোমার রুলস অ্যান্ড রেগুলেশন তুমি নিশ্চয়ই সেখানে আগে থেকে তুমি দেখে নিয়েছো, তো সেটা সেই অ্যাকর্ডিংলি তোমাকে করতে হবে। আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো বক্তব্য, কিছু ডাউট, কিছু কোয়ারি? স্যার শুনতে? হ্যাঁ বলো। বলছি স্যার এখন স্যার ডব্লিউবিসিএস এর ফর্ম স্যার অ্যাপ্লাই চলছে স্যার। হ্যাঁ হচ্ছে তো। তো স্যার বলছি স্যার যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি না স্যার, তখন মানে আমি তো অ্যাকাউন্টিং অনার্স করছি, ঠিক আছে তো? অ্যাকাউন্ট তো ওটা সাবজেক্ট অ্যাকাউন্টিং আর আরেকটা দেখাচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ফাইন্যান্স। তো কোনটাতে কি বলছো? কোনটাতে মানে ঠিক করলে ঠিক হবে? অ্যাকাউন্টেন্সি অনার্স বলে কিছু দেখাচ্ছে না,
অ্যাকাউন্টিং দেখাচ্ছে, অ্যাকাউন্টেন্সি অনার্স দেখাচ্ছে না তো, বিকম অনার্স রয়েছে তো। বিকম অনার্সও দেখাচ্ছে, মানে সাবজেক্ট স্কুলছে ওটাতে আপনার যে টপ আছে ওটাতে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং, আর আরেকটা দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স দুটোই দেখা যাচ্ছে। এবার তুমি তুমি বিকম অনার্সে কোন সাবজেক্ট পড়েছো, মানে অ্যাকাউন্টেন্সি পড়েছো না অ্যাকাউন্টিং ফিনান্স পড়েছো, এটা দেবে। কিন্তু এটা এমন কিছু মানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, তার কারণ হচ্ছে এই পুরোপুরি জিনিসটাই ক্লারিফিকেশনটা দরকার যখন তুমি প্রিলিমিনারি মেন ইন্টারভিউ পাস করে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন। তো তুমি যদি এখন বিকম অনার্স থেকে অ্যাকাউন্টিং ফিনান্স যেটাই তুমি নিয়ে পড়েছো সেটা তুমি দিলে সেটার জন্য তোমার ফর্ম রিজেক্ট হবে না তখন। আচ্ছা, তো মানে আপনি কি বলেন যে মানে অ্যাকাউন্টিং কিছু কোনো অসুবিধা হবে না? অ্যাকাউন্টিং তুমি তো করেছো, তো অ্যাকাউন্টিং দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দুটো অপশন ছিল না, অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স দুটোই ছিল, তখন অ্যাকাউন্টিং ফাইন্যান্স দিয়ে যদি কেউ ওরকম পড়ে থাকে, কারণ অনেকে তো অনেক প্রফেশনাল কোর্স থেকেও থাকে আসে তো। আচ্ছা। সেই জন্য স্যার ডব্লিউবিসিএস এর ধরুন অপশনাল যে সাবজেক্ট আমরা চুজ করব, তা ধরুন আমার কমার্স ব্যাকগ্রাউন্ড আছে, তো কমার্স আমি যদি পলিটিক্যাল অন্য কোনো সাবজেক্ট চুজ করি, ঠিক আছে, তো ওটাতে কি মানে ইন্টারভিউতে মানে কোনো ক্রস কোশ্চেন হবে যে মানে আমি যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমি কমার্সে কেন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে শোনো, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্টে এমন চুজ করা যায় যেটা স্কোরিং হয়, এটা স্কোরিং সাবজেক্ট চুজ করা দরকার। সেটার সঙ্গে তোমার যদি গ্র্যাজুয়েশন সাবজেক্টে কোনো মিল নাও থাকে, কোনো সমস্যা নেই, কারণ বেশিরভাগ লোকজনই গ্র্যাজুয়েশন অপশনাল তোমার ওই সাইকোলজি, সোশিওলজি, হ্যাঁ সাইকোলজি সোশিওলজি এগুলো বেশিরভাগ নেয় আর কি। এবার অনেকে হিস্ট্রি জিওগ্রাফি নেয়, যেহেতু হিস্ট্রি জিওগ্রাফি পোর্শনটা বিসিএস এ খুব বেশি, ওই জন্য আমাদের সুবিধা হয়, ওই জন্য হিস্ট্রি জিওগ্রাফি নেয় অনেকে। হিস্ট্রি জিওগ্রাফি থেকে আমার মনে হয় সাইকোলজি, সোশিওলজি এগুলো একটুখানি তোমার, অ্যানথ্রোপোলজি, হ্যাঁ এগুলো তোমার একটু স্কোরিং সাবজেক্ট। তার মানে স্যার অন্য কোনো সাবজেক্ট নেওয়া যেতে পারে, তখন কোনো অসুবিধা হবে না? অন্য সাবজেক্ট ইজিলি নেওয়া যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এটা স্কোরিং, কারণ ওটা যেহেতু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ এ গ্রুপ বির জন্য, তো ওই স্কোরিং সাবজেক্ট নিলে তোমাদের সুবিধা হবে। আসলে তো কমার্সটা নিচ্ছি না কারণ সিলেবাস তো হিউজ আছে, বুঝলেন, সেজন্য ওটা মানে কভার আপ করতে করতে অনেক টাইম লাগবে, সেজন্য স্কোরিং হয়তো ওটা হবে না সিলেবাস। তুমি যে সাবজেক্টটি নেবে না কেন সেই সাবজেক্টটা সম্পর্কে মোটামুটি তোমার একটা মানে মোর দ্যান গ্রাজুয়েশন, লেস দ্যান পোস্ট গ্রাজুয়েশন তোমার সিলেবাস মোরলেস। এবং আবারও বলছি, যেটা নেবে সেটা যেন স্কোরিং হয়, তাহলে তোমারই সুবিধা, তুমি যেটাই নাও না। আর কারোর কিছু কোশ্চেন? কোনো এক্সচেঞ্জে আর কারোর কোনো কোশ্চেন? ওকে।